আমি যখন কলকাতায় এসে প্রথম কাজ শুরু করি সেটা চুমকিদির সঙ্গে। এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। প্রথমে বুঝতে পারিনি, সত্যি কথা বলতে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি কিসের সঙ্গে থাকছি। সেরকম মানে বলে কোন সিন ভালো লাগলো সেটাও যেমন বলে, কোথাও যদি একটু ঠিকঠাক করতে হয় সেটাও বলে যে ওটা না তুই একটু ওইভাবে বলে দেখতে পারিস। কখনো বলে না যে না ভুল হচ্ছে ওটা কর। অন্য একটা মানে ব্যাপার আছে, অন্য একটা মোড়ক আছে, অন্য একটা চমক আছে। তো সেটা দেখতে হবে, সেটা বললে সেই চমকটা বোঝা যাবে না, ওটা দেখতে আসতে হবে। সখী প্রাণ সখী আমার। আজকে আমাদের সাথে বাংলা থিয়েটার বা বাংলা রঙ্গমঞ্চের আরেকজন বিশিষ্ট অভিনেত্রী আছেন, তার নাম আঁখি মেহেক, আমাদের সামনে উপস্থিত। তার অভিনীত একটি নাটক যাদবপুর রম্মানীর প্রযোজনায় হারানের নাচ জামাই খুব সফলভাবে মঞ্চায়িত হচ্ছে এবং হয়ে চলেছে। তো আঁখি মেহেক আমাদের আজকের অতিথি। আঁখি, তোমাকে আনকাট আনলকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তোমার যে নাটকটা বর্তমানে সফলভাবে মঞ্চায়িত হচ্ছে হারানের নাচ জামাই যাদবপুর রম্মানীর প্রযোজনায়, সে ব্যাপারে আগে একটু জেনে নিই। এই যে হারানের নাচ জামাইতে তোমাকে যে কাস্টিং করা হলো এবং এই যে নাটকটা সেটার ব্যাপারে একটু বলো প্রথমে। হ্যাঁ, আমি যখন কলকাতায় এসে প্রথম কাজ শুরু করি সেটা চুমকিদির সঙ্গে, নির্ণয়েরই আমি প্রথম সদস্য। তারপরে বিভিন্ন দলে কাজ করেছি, কিন্তু নির্ণয়ের প্রতি আমার আলাদাই ভালোবাসা, চুমকিদি অরুণ স্যারের প্রতি আমার আলাদাই শ্রদ্ধা ভালোবাসা সবসময় ছিল। তো এইবার যখন হারানের কথাবার্তা চলছে তখন আমাকে একদিন চুমকিদি ফোন করে বলল যে স্যার যাদবপুর রম্মানীতে একটি নাটক ডিরেক্ট করছে, সেখানটায় তোকে ভাবা হচ্ছে একটা চরিত্রে, তো তৈরি থাকিস। এবার চুমকিদি বলেছে মানে ওখানটায় আর কোনো কথা নেই, তো আমি রাজি হয়ে যাই। তারপরে রিহার্সাল শুরু হয় স্যারের বাড়িতে, রানীকুঠিতে প্রথম আমাদের সিটিং রিহার্সাল হয়। সেখানে স্ক্রিপ্ট পড়ি, শুনি সবাই। সেটা কতদিন আগে? এটা তো 2022-এর ডিসেম্বর থেকে আমাদের শুরু হয় মানে স্ক্রিপ্ট পড়া। অনেক দিন আমাদের বসেই আমরা স্ক্রিপ্ট পড়েছি, স্ক্যানিং হয়েছে অনেক পরে গিয়ে, হ্যাঁ একসঙ্গে বসে অনেক পরে গিয়ে আমরা মানে সব কোরিওগ্রাফি বা যা আছে সব দাঁড়িয়ে রিহার্সাল অনেক পরে হয়েছে। অনেক দিন আমরা বসেই রিহার্সাল করেছি, আর স্যারের সঙ্গে যতটা সময় কাটানো যায় ততই শেখা যায়। তো ওইভাবেই এই যে হারানের নাচ জামাই যে নাটকটা, সেটা একটা কৌতুক নাটক, আমরা তো সবাই জানি, কিন্তু ওপরে কৌতুক হলেও কিন্তু ভেতরে একটা শ্রেণী সংগ্রামের কথা বলা হয়েছে। এবং খুব যদি আরও বিস্তারিতভাবে বলা যায় তাহলে সেটা কি বলবো, আমাদের যে সমাজচিত্র, সেই সমাজচিত্রের সঙ্গে ওতপ্রোত জড়িত। তো যখন তোমাকে এই যে ময়না চরিত্রটা তুমি করেছিলে, তোমাকে যখন এই চরিত্রটার ব্যাপারে প্রথম বলা হয়েছিল এবং যখন নাটকটার ব্যাপারে বলা হয়েছিল, তখন তোমার প্রস্তুতির পর্ব কীরকম ছিল? প্রস্তুতির পর্ব বলতে গেলে ওই সিটিং রিহার্সালে যখন আমরা বসে সবাই রিহার্সাল করছিলাম, প্রতিটা চরিত্র, শুধু আমার চরিত্র নয়, প্রতিটা চরিত্র ধরে 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 বিশ্লেষণ করা হয়েছিল যে ঠিক কী চায়। ডায়লগ তো সবার আছেই, ডায়লগ তো বুঝে বলছি, কিন্তু ডায়লগ ছাড়া সেই চরিত্রটা কি বলতে চায়, তার ব্যাক স্টোরি কী, এইভাবে বসে 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 আমাদেরকে পুরো ওয়ার্কশপেরই মতন বলা চলে, ওইভাবে হাতে কলমে ওয়ার্কশপ বলে না হলেও ওয়ার্কশপের মতনই আমাদের সবাইকে বসে 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 প্রতিটা চরিত্র, এই নাটকে যতগুলো চরিত্র আছে প্রতিটা চরিত্র ধরে 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 তৈরি করা হয়েছে। তো ওই তখনই ব্যাক স্টোরি যেটা বললে সেটা তো পুরোপুরি একটা খাদ্য আন্দোলনের নিরিখে। হ্যাঁ, ওই কৃষক আন্দোলনের নিরিখে। তো সেই সময় মানে কি ধরনের কী রকম মানে মানসিকতা থাকতে পারে ওই পরিবারের বা ওই পরিবারের মেয়ের, মানে শুধু কি ময়নাকে শুধুমাত্রই তোমার গ্রামের একটি সাধারণ মেয়ে, যদি সাধারণ মেয়েই হয়ে থাকে তাহলে সে পুলিশের সামনে কি করে ওইভাবে অভিনয়টা করতে পারলো, অতটা সাহস নিয়ে করতে পারলো, তার মানে তার মধ্যেও একটা অন্য একজন পুরুষের সাথে এক ঘরে। এবং না ভুবন মণ্ডলের সঙ্গে, হ্যাঁ ভুবন মণ্ডলের সঙ্গে স্বামী নয়, কিন্তু স্বামী তাকে কোন একটা পরিপ্রেক্ষিতে তাকে সাজানো হয়েছে। হ্যাঁ, তো এটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা অনেক বড় পদক্ষেপ।
এই পদক্ষেপটা নেওয়া একটা সাহসী পদক্ষেপ। হ্যাঁ, অনেক বড় পদক্ষেপ। তো ওর মধ্যে সেই বিদ্রোহটা না থাকলে, শুধুমাত্রই ময়না একটি গ্রামের চরিত্র যার বর তাকে ঘরে নেয় না পণের জন্য, শুধুমাত্র সেটা নয়, যেরকম নিস্তারিণী চরিত্রের মধ্যেও একটা বিদ্রোহ রয়েছে, তেমনি ময়না চরিত্রের মধ্যেও একটা সূক্ষ্ম বিদ্রোহ রয়েছে। সে সেই সম্পর্কে জানে, তার বাবা কৃষক আন্দোলনের নেতা ছিলেন এবং কৃষক আন্দোলন করতে গিয়েই তার বাবা মারা যায়। তো সেই বিদ্রোহের আগুন তো তার মারা যায় না, হত্যা করা হয়। তো সেই বিদ্রোহের আগুনটা তো তার মধ্যে অবশ্যই ছিল। এইবার মেয়ে বলে বা সেই সময়টা বলে হয়তো মানে একদম সামনে এগিয়ে গিয়ে বিদ্রোহটা হয়তো করতে পারিনি, কিন্তু ওই ছোট ছোট পদক্ষেপ, যে না, ভুবন মণ্ডলের সঙ্গে সে এক ঘরে ঝাঁপ বন্ধ করে থাকতে রাজি, তার ফলে তার বড় তাকে না নিতে পারে, তার শ্বশুরবাড়িও তাকে না নিতে পারে, তারপরেও সেটা জেনেও সে রাজি হয়েছে, এটা তো অনেক বড় সাহসিকতা। অনেক বড়। তো এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তৈরি করা হয়েছে চরিত্রগুলো। এই হারানের নার্জামে নাটকের আর সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় তো হচ্ছে স্যার অরুণ মুখোপাধ্যায়, 87 বছরের একজন যুবক। তো তার নির্দেশনায় তুমি কাজ করেছো এবং তাকে তুমি সামনাসামনি প্রত্যক্ষ করেছো, সেই অভিজ্ঞতাটা একটু বলো। মানে আমার বয়স অনেকটাই কম, এই অভিজ্ঞতাটা যে আমি সঞ্চয় করতে পেরেছি আমার জীবনে, এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। প্রথমে বুঝতে পারিনি, সত্যি কথা বলতে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি কিসের সঙ্গে থাকছি বা কি এক্সপিরিয়েন্স করতে চলেছি, আমি একদম বুঝতে পারিনি। যত সময় গেছে, আর স্যারের একটা ধরন আছে, স্যার কোনোদিনও না বলে দেয় না যে এইভাবে বলো ওইভাবে বলো, কোনো দিনও বলে দেবে না। স্যার সবসময় একটা কথা বলে যে ভুল বলে কিছু হয় না, সবটাই ঠিক, সবই ঠিক, ভুলটাও হয়তো ঠিক। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, মানে অরুণ মুখোপাধ্যায় একটা মানে অন্য জিনিস, ওটা একটা অন্য জিনিস, ওটা এক্সপিরিয়েন্স না করলে, ওনার সঙ্গে কাজ না করলে ওটা বোঝা যাবে না। আর আমার এই ছোট্ট বয়সে, এই ক্ষুদ্র জীবনে যে আমি এই এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি, এটা আমি মানে সত্যি মানে আমার ভাগ্য আছে, নয়তো এটা আমি পারতাম না। তাহলে কোট অ্যান্ড কোট একটা ইনস্টিটিউশন। একদম একদম ইনস্টিটিউশন। ওনার সঙ্গে বসে থাকলেই শেখা যাবে। উনি ওইভাবে চলো এখন শেখাচ্ছি বা এখন ক্লাস করছি, না, ওইভাবে না। উনি বসে বসে মানে হঠাৎ হঠাৎ এক দুটো কথা বলে দেবে, যেই দুটো কথা বলে দেবে সেটাই একটা মানে অ্যাসেট। ওটা যদি কেউ মাথায় নিয়ে নেয় তাহলে তো হ্যাঁ অনেক। এবং আমি বললাম তো, আমার এই হারানের নার্জামি করতে গিয়ে ময়না চরিত্রটা যেমন আমি তুলেছি, তেমনি আমি প্রতিটা চরিত্র তুলেছি, প্রতিটা চরিত্রের ভেতরে ঢুকেছি। আমি নিস্তারিণীর ভেতরে যেমন ঢুকেছি, তেমনি দারোগার ভেতরে ঢুকেছি, তেমনি চণ্ডী ঘোষের ভেতরে ঢুকেছি। চরিত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে এগুলো, তো এই চরিত্র কিভাবে তৈরি করতে হয় এটা যদি জেনে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এরপরে যাই চরিত্র আমি করি না কেন, আমার তো সেই প্র্যাকটিসটা আছে যে কিভাবে ঢুকতে হবে। তো এটা স্যারের থেকে আমার পাওয়া। এর সাথে সাথেই বলছি, এই নাটকে তো একটা অনসাম্বল কাস্টিং আছে, যার মধ্যে অনেক বেশ কয়েকজন দিকপাল অভিনেতা আছেন, যেরকম 1 সৌমিত্র বসু, 2 শ্যামল চক্রবর্তী, 3 শান্তিলাল মুখোপাধ্যায় এবং 4 মেঘনাথ ভট্টাচার্য। তো এদের সঙ্গে যে মঞ্চ ভাগ করে নেওয়া, তো মঞ্চ ভাগ করে নেওয়ার সময় তাদের কাছ থেকে তুমি কি কি উপদেশ পেয়েছিলে? প্রচুর উপদেশ পেয়েছি, বকুনি খেয়েছি। আমার আগে একটা হ্যাঁ প্রচুর বকুনি, আমার তাতে কোনো ব্যাপার না, আমি একদম মাথা নত করে বকুনিটা খাই, কারণ যারা ভালোবাসে তারাই বকা দেয়, শাসন তারাই করে যারা মানে ভালোবাসে। তো ওনারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, বকুনিটা তো ভালো হওয়ার জন্যই। একদম একদম। আমার আগে একটা স্বভাব ছিল, সেটা আমি বলবো, আমার আগে একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে সিন হয়ে গেল আমি মোবাইল নিয়ে নিতাম, যা হয় আমাদের বয়সী ছেলে মেয়েদের। তো সেটা ছিল, একদিন তো শান্তিদা আমাকে বিশাল বকে দিল গ্রিন রুমে এসে বললো, এটা খুব বাজে অভ্যাস, এটা খুবই বাজে অভ্যেস, তুমি সিন করছো না, তোমার সিন শেষ, তুমি এসে মোবাইল দেখবে না, চরিত্র থেকে তো বেরিয়ে যাচ্ছ, সাইডে বসে নাটক দেখো, তাহলে সেই চরিত্রটার মধ্যে তুমি থাকবে। ওটা আমি ওই যে প্রথম ভুল, লাস্ট ভুল, তারপর থেকে মোবাইল ব্যাগ কোথায় আমি জানি না, শো হচ্ছে আমি একদম চুপচাপ পাশে। এবং পরে গিয়ে আমি শান্তিদাকে বলেওছি, ওই যে হ্যাঁ আমি গিয়ে বলেওছি যে তুমি কিন্তু ওই দিন বকুনি দিয়েছ, তারপর আমাকে দেখতে পেয়েছো যে আমি এরকম করছি? বলে না। আমি বললাম দেখো আমি কিন্তু বাধ্য মেয়ে। বলে হ্যাঁ তুই তো বাধ্য। তারপরে মেঘনাথ স্যার প্রচণ্ড মানে যেরম ইয়ার্কি করে সেরম মানে বলে, কোন সিন ভালো লাগলো সেটাও যেমন বলে, কোথাও যদি একটু ঠিকঠাক করতে হয় সেটাও বলে যে ওটা না তুই একটু ওইভাবে বলে দেখতে পারিস। কখনো বলে না যে না ভুল হচ্ছে ওটা কর, না, বলে দেখতে পারিস। মানে আমি ওনাদের থেকে অনেকটাই ছোট, অভিজ্ঞতার দিক থেকে, বয়সের দিক থেকে, সব দিক থেকে ছোট, কিন্তু কোনোদিনও না ওই মানে আমরা বড়
তুমি ছোট, নতুন এসছো, এই ব্যাপারটা কোনোদিনও আমাকে ফিল করায়নি। একদম নিজের মতন করে বলেছে, ওই জন্যই হয়তো আমি শিখতেও পেরেছি তাদের থেকে। চন্দন স্যার আমাকে অনেক মানে সাহায্য করেছে যে অভিনয় জানতে গেলে এটা করতে পারিস, এই বই পড়তে পারিস, ওই বই পড়তে পারিস। তো মানে হারান করতে যাওয়া মানে একটা ট্রিট, ওটা একটা ট্রিট হারানটা। তো ওটা আমার খুব কাছের। এবং অ্যাক্টিং ইনস্টিটিউশনও। হ্যাঁ, একদম অ্যাক্টিং ইনস্টিটিউশন। শ্যামলদা তো আমার দাদুই হয়ে গেছে, মানে অন স্টেজ ইম্প্রোভাইজ করা, সঙ্গে সঙ্গে সেটার মানে রিয়াক্ট করা, আবার পরে বাইরে গিয়ে বলা যে ওটা কিন্তু ভালো ছিল বল, ওটা কিন্তু অন স্টেজ করেছি বল, ঠিক ছিল বল। শ্যামলদার গলার স্বর যদি কেউ না চেনে তাহলে হারান দেখতে গেলে কিন্তু শ্যামলদার যে লুক দেখে চিনতে পারবে না গলার স্বর না যদি চেনে। না না না, মানে প্রতিনিয়ত শেখা, ডিসিপ্লিন শেখা, তারপরে কিভাবে মানে শেখার তো কোনো শেষ হয় না। তো যখন আমি প্রথমবার দেখলাম আমি শ্যামলদাকে খুঁজে বেরিয়েছি কোনটা শ্যামলদা। হ্যাঁ হ্যাঁ, আর এত ভালো করে, মানে এত ন্যাচারাল, প্রত্যেকে এত ন্যাচারাল, মানে সবার থেকে আমি শিখি। আমি শুধু হা করে গিলি, সবাইকে গিলতে থাকি আমি যে কি নেওয়া যায়, সম্পদ কি নেওয়া যায়। এটা হচ্ছে পুঁজি যেটা পরবর্তীকালে কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার লেগেওছে, এমন না যে আমার লাগেনি, প্রতিনিয়ত লাগে আমার প্রতিটা। এরপরে যতগুলো চরিত্র করতে যাব, হারানটা মানে একটা অ্যাসেট আমার কাছে, আর ওটা একটা ট্রিট। হারানের শো মানে হচ্ছে আমার ঘরের শো। হারান পর্ব তো মিটলো, এবার হারান পরবর্তী পর্বে আসছি। আর কি নাটক চলছে তোমার? আমার এই মুহূর্তে ডক্টর বিডি স্যারের সঙ্গে জলসাঘর চলছে, সুন্দরমের গন্ধজালে চলছে, আর গড়িয়া আবিষ্কারের হিপ্পোলিটাস চলছে। তো তাহলে প্রথমেই সুন্দরমের এই নতুন প্রযোজনার দিকটায় আসছি। নাটকটার বিষয়বস্তুটা একটু বলো এবং তোমার চরিত্রটা একটু বলো। নাটকটার বিষয়বস্তু খুবই সুন্দর, মনোজ মিত্রের লেখা, মনোজ স্যারের লেখা। সেখানে একটি অন্ধ মেয়ে রয়েছে, তার একটি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়। তো এবার অন্ধ মেয়েটির জীবনে একটি ট্র্যাজেডি ঘটে যায় তার আগে, বিয়ের আগে। তো অন্ধ ছেলেটি সেই দোষীকে বার করে বিয়ের পরে, যে কে আসলে সেই ঘটনাটি করেছিল মেয়েটির সঙ্গে। মানে মেয়েটি রেপ হয় বিয়ের আগে, তো অন্ধ মেয়েটির রেপ হয় বাড়িতে। তো বিয়ের পর, মানে বিয়ের পরের দিন রাতে, বা না, বিয়ের দিন রাতেই অন্ধ ছেলেটি খুঁজে বার করে যে কে সেই দোষী। তো এটা মানে নাটকটি দেখতে হবে, খুবই সুন্দর অভিনয় করে সবাই, খুব সুন্দর অভিনয় করে। আমার যে বরের চরিত্রটি করছে মানবদা তো অসাধারণ অভিনয় করে। আমিও চেষ্টা করেছি করার একটু অভিনয়। নাটকটা কি শেষ পর্যন্ত কি ট্র্যাজেডি থাকে নাকি না মিলনান্তক, এবং দর্শক একদম শেষে গিয়ে জানতে পারে যে আসল দোষী কে ছিল, কে করেছে ঘটনাটা। একটা থ্রিলিং এলিমেন্ট কি আছে? হ্যাঁ আছে, একটু মানে দর্শকের মধ্যে তো একটা মানে সন্দেহ তৈরি হয় যে হয়তো এ করতে পারে, বা ওই চরিত্রটি করতে পারে, ওই চরিত্রটি করতে পারে। শেষে গিয়ে রিভিল হয় যে কে করেছিল। দর্শক যদি নাই ভাবে তাহলে মজাটা কোথায়? না, সেটি আছে, সেই সমস্ত উপকরণ আছে, দর্শক ধরে রাখা সমস্ত উপকরণ আছে। আর বাকি দুটো নাটকের সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলে দাও। থিয়েটার প্র্যাকটিশনার্সের পক্ষ থেকে আমি জলসাঘর করছি বাসুদেব স্যারের, ডক্টর বাসুদেব মুখার্জি স্যারও অসাধারণ একজন মানুষ। ওই স্যারের সঙ্গে থাকলেও অনেক কিছু শেখা যায়। স্যার অত্যন্ত মানে কি বলবো, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে কাজ করায়। তো জলসাঘর চলছে, জলসাঘরও খুব সুন্দর একটি নাটক, দেখতে মানে দর্শকদের বলবো আপনারা দেখতে আসুন, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। সিনেমা জলসাঘরের থেকে একটু আলাদা, মানে ওই গল্পটাকেই নেওয়া হয়েছে, কিন্তু একটু অন্য একটা মানে ব্যাপার আছে, অন্য একটা মোড়ক আছে, অন্য একটা চমক আছে। তো সেটা দেখতে হবে, সেটা বললে সেই চমকটা বোঝা যাবে না, ওটা দেখতে আসতে হবে। আর সিনেমার মতো কি এখানেও কি সেরকম ভাবে সঙ্গীতের প্রয়োগ আছে? হ্যাঁ, সঙ্গীত এবং নৃত্য দুটোরই প্রয়োগ আছে। তো সব মিলিয়ে বেশ জমজমার একটা ব্যাপার সেট। হ্যাঁ, জমজমার প্যাকেজ। আর স্টেজ মানে মঞ্চ ভাবনা, সেট খুব সুন্দর, খুবই সুন্দর। তো সবাইকে আসতে হবে, দেখতে হবে। আরেকটি নাটক চলছে সাউথ গড়িয়ার আবিষ্কারের, হিপ্পোলিটাস বলে, ওটা একটা গ্রিক নাটক থেকে আর কি নেওয়া হয়েছে, অ্যাডাপশন। হ্যাঁ, অ্যাডাপশন। তো সেটাও খুব ভালো, সব বাচ্চা ছেলেমেয়েরা আছে, নতুন বাচ্চা ছেলেমেয়ে, খুবই ছোট তারা বয়সে, কিন্তু চেষ্টা করেছে, খুবই ভালো। ওটাও মানে নাচে গানে
সব মিলিয়ে সেট, সব মিলিয়ে লাইট, ড্রেস, কস্টিউম খুব সুন্দর করেছে, শুভ করেছে কস্টিউম, খুব সুন্দর কস্টিউম। তো ভাল লাগবে, সবটাই ভাল লাগবে, দেখতে আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। নাটকের পর্ব তো মিটে গেল, এরপর নাটকের বাইরে অন্য মাধ্যমে তোমার কি কি কাজ চলছে সেটা একটু দর্শকদের জানাও। আমার অন্য মাধ্যম বলতে ওয়েব সিরিজ করেছি দুটো, একটা কুমুদিনী ভবন আর একটা সুন্দরবনের বিদ্যাসাগর। দুটোই হইচই? হ্যাঁ, দুটোই হয়েছে। শাস্ত্রীতে আমার ছোট্ট একটি পার্ট ছিল, প্রতিকৃত বসু, শাস্ত্রী মিঠুন চক্রবর্তী। প্রতিকৃত বসু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটাতে আমার ছোট্ট একটি পার্ট ছিল এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, খুবই ছোট। তার উপরও পুজো রিলিজ। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার অনেকেই দেখেছে। মানে আমি খুব একটা এই সমস্ত কাজ নিয়ে, মানে এখনও তো সেইভাবে মানে মেইন স্ট্রিমে ঢুকতে পারিনি এই মিডিয়াতে আর কি। তো ছোট ছোট কাজ করতে থাকি নিজের এক্সপিরিয়েন্সের জন্য, সব কিছু, সবটাই তো এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো করতে থাকি। তো আমি না সবাইকে বলি না যে এটা করেছি ওটা করেছি, আমি বলি না। এবার শাস্ত্রী দেখে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে তোকে দেখলাম, তুই শাস্ত্রীতে ছিলি, তোকে দেখলাম, কর ভালো। মানে ছোট্ট কাজ, কিন্তু এত ভালোবাসা। মানুষজন যখন বলে যে না তুই আরও অনেক দূর যাবি, বড় হবি। অভিনয়টা আসলে আমি খুব ভালোবেসে করি, সেটা যেই ফর্মেই হোক না কেন। অভিনয় করতে, নাচ করতে, গান করতে, এই তিনটে জিনিস আমার খুব পছন্দ। এগুলো তো শিল্পরই এক একটা রূপ। হ্যাঁ হ্যাঁ, এবং প্রতিটার সঙ্গে প্রতিটা কিন্তু জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনোটা ছাড়া কোনো, মানে গান, অভিনয় ছাড়া গান হবে না, নাচও হবে না। তেমনি অভিনয় করতে গেলে গানও লাগবে, স্কেল, পিচ, এটা জানতে হবে। থিয়েটারে সবার আগে শেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে হবে। ভয়েস মডুলেশন যেটাকে বলে, জানতে হবে। আর শারীরিক অভিনয় জানতে গেলে তো নাচ জানতেই হবে। তো এই তিনটেই আমার খুব কাছের, আমি তিনটেকে খুব এনজয় করি। তো যেই ফর্মেই আসুক না কেন, যেই চরিত্রই হোক না কেন, আমি খুব এনজয় করি। হ্যাঁ, বড় হওয়ার ইচ্ছে অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় যে কোনো কাজই ছোট কাজ নয়। তো যা হবে সবটাই আমার এক্সপিরিয়েন্স, সবই আমার কাজে লাগবে। তো ওই আর কি, শাস্ত্রী লাস্ট ছিল বড় কাজ। তারপর এখনও কিছু কথা চলছে, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, এবং আশা করি তুমি যেরকম প্যাশনেট তোমার কাজ নিয়ে, নিশ্চয়ই ভালো করবে। এটা আমাদের সকলের শুভকামনা তোমার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি তো প্রথমেই বললে যে তুমি কলকাতার বাইরে থেকে কলকাতায় এসেছিলে, তারপর নাটকের সঙ্গে জড়িত হয়ে গেছো। তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে কোচবিহারে। এবং আমি কিন্তু উত্তরবঙ্গে। হ্যাঁ, উত্তরবঙ্গে। এবং আমি কিন্তু অভিনয়টা আজকের থেকে করি না, অভিনয়টা একদম ছোটবেলা থেকে করি। মানে আমার মাও থিয়েটার করতেন, বাবাও আবৃত্তি, তারপরে থিয়েটারও করতেন। তো আমার এই যে আমার মধ্যে এই প্যাশনটা, এটা আমার মাকে দেখে তৈরি। মাকে ছোটোবেলার থেকে স্টেজে দেখেছি, তো ওটা দেখে আমার মনে হয়েছে মা যেরম স্টেজে অভিনয় করে আমিও সেরম করব। আমাদের বাড়িতেই রিহার্সাল হতো। তো ওই ছোটোবেলার থেকে ওই সবের মধ্যেই ছিলাম। পড়াশুনো নিয়ে খুব একটা চাপ ছিল না। মা বাবা কোনো দিনই চায়নি যে মানে মেয়ে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, ওরম না। এটা বলেছিল যে মিনিমাম একটা রেজাল্ট যেন থাকে, যাতে তুমি ভালো কলেজে ভর্তি হতে পারো। তো সেটা থাকলেই হবে। বাকি চাকরির পরীক্ষা তো তোমাকে চাকরির পরীক্ষা পাশ করেই সেখানটায় যেতে হবে। তোমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি রেজাল্ট দিয়ে তুমি ভালো কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু তোমাকে যদি চাকরি পেতে হয় বা কোনো কাজ করতে হয়, তাহলে সেটার আলাদা পরীক্ষা থাকে, সেটাতে পাশ করলে তবে। তো একটা মিনিমাম রেজাল্ট যেন থাকে, যেখানটায় কাউকে যেন ডোনেশন দিতে না হয় তোমাকে ফার্দার স্টাডিজের জন্য। তো সেটা থাকুক। আর বাকি আমি অ্যানুয়াল পরীক্ষা, মানে স্কুলের অ্যানুয়াল পরীক্ষা দিয়ে স্কুল ড্রেস পরে বাইরের গাড়ি দাঁড়িয়ে আছে, না আমার শো আছে, আমি স্কুল ড্রেস পরে, মানে 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টাতে শেষ করে আমি দৌড়ে গেছি, না শো আছে, আমাকে তাড়াতাড়ি খাতা জমা দিয়ে আমি শো করতে চলে গেছি। তো এইভাবেই আর কি আমার কেটেছে ছোটোবেলাটা। তোমার কি ইচ্ছা অভিনয়কে পেশা বানানো? হ্যাঁ, মানে এটা ছাড়া অন্য কিছুতে আমি, মানে অভিনয়, নাচ, গান, এই তিনটেই, মানে ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে ভালোবাসি। চাকরি বাকরি করতে আমি পারবো না, ওটা আমার দ্বারা হবে না। যদি করিও চাকরি বাকরি, মানে আমি রবীন্দ্রভারতীতে ভোকাল মিউজিক নিয়ে পড়াশুনো করার জন্য এখানে এসেছিলাম মাস্টার্স করতে। আমার প্রথমে বাংলায় মাস্টার্স ওখানেই কোচবিহারেই। এখানে এসেছিলাম রবীন্দ্রভারতীতে ভোকাল মিউজিক নিয়ে পড়তে, পদাবলী কীর্তন আমার স্ট্রিম ছিল। সেই সূত্রেই কলকাতায় আসা? হ্যাঁ, সেই সূত্রেই কলকাতায় আসা। তখন আমি ভাবিনি যে এখানে এসেও আমি থিয়েটার করব, আমি ভাবিনি। আমি ভেবেছিলাম গান নিয়ে পড়াশোনা করছি, পড়াশোনার মধ্যেই থাকবো। পারিনি, একদম পারিনি। মানে গানের মধ্যেই ছিলাম, কিন্তু ওই একাডেমিক, শুধুমাত্র একাডেমিক ব্যাপারটা আমার দ্বারা হবে না। আমি বুঝে গেছি যে আমি পারফর্মার, আমাকে পারফরমেন্স মানে থাকলে আমি ভালো থাকি।
তো সেটা যেখানেই হোক, স্টেজে হোক, ক্যামেরার সামনে হোক, পথনাটক হোক, যাই হোক, আমাকে পারফর্ম করতে হবে, পারফরমেন্সের মধ্যে থাকতে হবে, তবেই আমি ভালো থাকবো। আমি ওই একখানে বসে ওই একঘেয়ে জীবন আমার দ্বারা হবে না। নেশাকেই পেশা বানানো? হ্যাঁ, নেশাকেই পেশা বানানো, ওটাই আমার আমি চেষ্টা করেছি, প্রচুর চেষ্টা করেছি, এমনিও প্রচুর স্ট্রাগল, সবাই বলে স্ট্রাগল, অনেকে বলে অনেক কিছু ব্যাপার স্যাপার, আমিও জানি অনেক ব্যাপার, কিন্তু চেষ্টা চলছে, দেখা যাক কতদূর যাওয়া যায়। চেষ্টা জারি থাকুক। শেষের দিকে প্রায় চলে এসেছি। দর্শকদের থেকে তোমার কি প্রত্যাশা আছে এবং দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? আমি এটাই বলতে চাই, অনেক নতুন নতুন ছেলে মেয়ে অভিনয়ের জন্য চেষ্টা করছে, ভালো কাজও করে তারা। আমি দর্শকদের এটাই বলবো যে একটু রিস্ক নিন, একটু সুযোগ দিন ওদেরকে, ওদের কাজ দেখুন। যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা তো অবশ্যই ভালো কাজ করছে, তাদের থেকে আমরা তো অবশ্যই শিখবো, আমরা এখনও শিখে যাচ্ছি, সবাই শিখে যাচ্ছে। অনেক নতুন নতুন ছেলে মেয়ে আছে আমার মতন, তারা ভালো কাজ করতে চায়, তাদেরকে একটু সুযোগ দিয়ে দেখুন। আশা করি আপনারা আশাহত হবেন না। তারা সবাই চায়, আপনাদের জন্যই কাজ করতে চায়, ভালো লাগাতে চায়, আপনাদের যেন ভালো লাগে তাদের কাজ। একটু সুযোগটা দিতে হবে তাদেরকে, সুযোগটা দিতে হবে। একদম একদম। তোমার আগামী অভিনয় জীবনের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা রইল, যাতে তুমি আরও ভালো ভালো কাজ করতে পারো এবং আমাদেরকে উপহার দিতে পারো, এবং আমরা যাতে তোমার কাজ আরও বেশি করে তারিফ করতে পারি এবং উপভোগ করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তো আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার পরবর্তীকালে তোমাকে আমরা অবশ্যই পাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি আছি। তুমি ভালো থাকবে, ভালো রাখবে এবং ভালো ভালো কাজ করবে, আনন্দে থাকবে। একদম, টাচউড। কারে দিয়ে বাজাবো আমার কৃষ্ণ হেন গুণ নিধি সখী, যতন করে দিয়ে বাজাবো। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, মরিলে বাঁধিয়ে রেখো ওই তমালের ডালে। আমি তমাল বড়ই ভালোবাসি, তমাল বড়ই ভালোবাসি, কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল